স্টোরিয়াতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম দায়মুক্ত। লিখেছেন সমরেশ মজুমদার। ভালো লাগলে আমাদের উৎসাহিত করতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি সমরেশ মজুমদারের ছোট গল্প দায়মুক্ত। কয়েকদিন যেতে না যেতেই হাঁপিয়ে উঠলেন রজতাভ। কাহাতক 24 ঘন্টা বাড়িতে বসে থাকা যায়। সেই ভোর 5টায় ঘুম ভাঙার পর নিজে চা তৈরি করেন। কলকাতায় থাকলে শিখাকে ডেকে চায়ের কাপ ওর মাথার পাশে রাখতেন। শিখা উঠে পড়ত। এখানে শিখার ঘুম ভাঙে ঠিক 7টায়। উঠেই ছেলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে ছোটে। রঙ্গন অফিসে বের হয় ঠিক 8টায়। 2 মাস আগে বৌমাও যেতেন। মাসখানেক আগে বাচ্চা হওয়ার পর তিনি স্বাভাবিক কারণেই দেরিতে বিছানা ছাড়েন। বৌমার সন্তান হবে শুনে শিখা চলে এসেছিল মাস 2 আগে। আসার সময় রজতাভকে সঙ্গে চেয়েছিল, রজতাভ আসেননি। একা একা কি করে কলকাতা থেকে কলম্বাসে আসবেন এই নিয়ে দুশ্চিন্তায় শিখার ঘুম হয়নি। কথাটা বারংবার স্মরণ করিয়ে দিয়েছিলেন। তার ইচ্ছের মূল্য রজতাভ কোনোদিনই দেননি। আমেরিকা থেকে রঙ্গন অভয় দিয়েছিল সে এয়ারপোর্টে থাকবে। মায়ের কোনো চিন্তা নেই। নাতি হয়েছে খবর পেয়েও কিছুদিন টালবাহানা করে শেষ পর্যন্ত চলে এসেছিলেন রজতাভ। আমেরিকা তার একদম ভালো লাগে না। কিরকম বন্দি বন্দি মনে হয় নিজেকে। তার উপর মাসটা এখন জানুয়ারি, বাইরে -8। সে ভোর থেকেই জানালার পাশে গিয়ে মাঝে মাঝে দাঁড়ান রজতাভ। বাইরে বরফ আর বরফ। মাঝে মাঝে বরফ সরানো গাড়ি রাস্তায় ঠিক করে যাচ্ছে আর ছুটছে শোঁ গাড়ি। এখন যেন থামলেই জমে যাবে। অন্য সময় বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারতেন, চাইলে মলেও পৌঁছে যেতেন। ছুটির দিন বা অফিস ফেরত রঙ্গন তাকে নিয়ে ঘুরতে যেত। এর বাড়ি ওর বাড়িতে নেমন্তন্ন রাখতে যেত। এখন তো বাইরে হাঁটার কোনো সুযোগই নেই। অফিসের পর রঙ্গন বাড়ি ফিরে অবশ্য বলে, যাবে কি কোথাও? কোথায় যাবেন? গেলে তো গাড়ির বাইরে পা দেওয়া যাবে না। ছেলের সঙ্গে কত আর বড় বড় ডিপার্টমেন্টাল শপে ঘুরে বেড়াবেন। অতএব সময় কাটছে টিভি দেখে। শিখার এসব সমস্যা নেই। বৌমার শরীর দুর্বল বলে সেই সংসার সামলাচ্ছে। কত আধুনিক ব্যবস্থা এখানে, যা ইচ্ছে রান্না করা যায়। তারপর 1 মাসে বাচ্চাটা তো আছেই। তাকে নিয়ে কাজের বাইরের সময়টা পুতুল খেলা চলে তার। কলকাতায় থাকলে প্রায় তাদের বাকযুদ্ধ হয়, এখানে সেটা হচ্ছে না। রঙ্গন মদ্যপান করে না, কিন্তু বাবার জন্যে স্কচ এনে দেয়। নিয়ম করে প্রতি সন্ধ্যায় 2 পেগ হুইস্কি খান তিনি। এই অভ্যেসটা হয়েছিল 50 বছরের পর, যখন তিনি কোম্পানির জেনারেল ম্যানেজার হয়েছিলেন তখন। ছেলের দিকে তাকালে তার খুব ভালো লাগে। পড়াশোনায় তো ভালো ছিলই, তরতর করে প্রতিটা পরীক্ষায় 80-র উপর নম্বর পেয়ে আমেরিকায় চলে এসে দিব্যি চাকরি করছে। এর মধ্যে 3 বার বাড়ি বদলেছে, প্রতিবারই বাড়ির সাইজ বেড়েছে। দেশে থাকলে প্রতি সপ্তাহে 2 বার ফোন পান ছেলের। বৌমাটিও মন্দ নয়, কিন্তু তাই বলে কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গ থেকে বঞ্চিত হয়ে বরফের মধ্যে গৃহবন্দী হয়ে থাকার কোনো মানে হয় না। ছেলে বলল, তুমি লস এঞ্জেলসে চলে যাও বাবা, ওখানে বরফ তো দূরের কথা, ঠান্ডাও বেশি পড়ে না। আমার বন্ধু সুব্রতকে বলছি, ও খুব আগ্রহী, অনেক জায়গা ওর বাড়িতে, কয়েকদিন ঘুরে বেরিয়ে এসো। না না, এ কি হয়, চিনি না জানি না। রজতাভ আপত্তি জানালেন। সুব্রতকে দেখলে কথা তোমার মনেই হবে না, ও খুশি হবে তোমাকে পেলে। কিন্তু রজতাভ রাজি হলেন না। শনিবার বিকালে এই বাড়িটায় যেন উৎসব শুরু হয়। বৌমা এখন শরীরের কারণে পাচ্ছেন না, কিন্তু তার ভূমিকা শিখা নিচ্ছে। 2:30 নাগাদ মা ছেলে বেরিয়ে যাচ্ছে বরফ ঠেলে, ফিরে আসে 5টায়। রিমোট টিপে গ্যারেজের দরজা খুলে রঙ্গন গাড়ি ঢুকিয়ে দেয় ভেতরে। সেন্ট্রালি এয়ার কন্ডিশন বাড়ির উত্তাপ গ্যারেজেও থাকে। তারপর গাড়ির ডিকি থেকে প্যাকেটের পর প্যাকেট নামায় ওরা। রজতাভ সোফায় বসে দেখেন। প্যাকেট খুলে জিনিসগুলো বের করতে করতে শিখার মুখে আলো ফোটে। কি দারুণ বেগুন! তোদের এখানে কত টাটকা আর বড় সাইজ, আমাদের ওখানে তো এসব চোখেই দেখিনি আমরা। কই মাছটা দেখো, দেখা তোর বাবাকে, 10 ইঞ্চি লম্বা।
ইলিশের সময় বাজার থেকে 1 কেজির বেশি ইলিশ নিয়ে আসা যায় না, অথচ এখানকার বাংলাদেশিদের দোকানে 2.5 কেজি ইলিশের ছড়াছড়ি। তোরা এখানে না এলে এসব দেখতেই পেতাম না। শুনতে শুনতে মুখ না খুলে পারেন না রজতাভ। বেশ তো, বাকি জীবনটা এখানেই থেকে যাও, নয়ন ভরে দেখে যেতে পারবে। ছেলে মাথা নাড়ল। নো মোর বাবা। শিখা বলল, দেখলি, সব সময় আমাকে না খোঁচালে ওর ভাত হজম হয় না। হ্যাঁ, খাওয়াই সুখ আছে এখানে। এত বড় লবস্টার কখনো চোখেই দেখেনি রজতাভ। গাড়ি বাড়ির আরাম আছে, কিন্তু জীবন কোথায়? সেই সকালে বেরিয়ে যায় ছেলেটা, ফেরে সন্ধ্যের মুখে, বৌমাও তাই। তখন কোনো মতে রাতের খাওয়া শেষ করে বিছানায় গা এলিয়ে না দিলে ভোরে উঠবে কি করে? আর একটা ব্যাপার ক্রমশ অসহ্য হয়ে উঠেছে রজতাভর কাছে। মাইনের চেক থেকে বাড়ি গাড়ির ইনস্টলমেন্ট দিয়ে যাও, তাই প্রত্যেক শুক্র শনিবারে এর বাড়ি ওর বাড়ি কথা বলার জন্য জমায়েত। ক্যালেন্ডারে 6 মাসের যত শুক্র শনিবার সব লেখা হয়ে গেছে, কবে কার বাড়িতে যেতে হবে। যেহেতু বৌমার বাচ্চা হয়েছে, তাই আগামী 5 মাস এই বাড়িতে জমায়েত হতে পারবে না। রঙ্গন জোর করে তাকে নিয়ে যেত, শিখা খুশি হয়েই যেত। রজতাভ লক্ষ্য করেছেন এই পার্টিগুলোর চেহারা। যার বাড়িতেই পার্টি হোক, অতিথিদের সংখ্যা প্রায় 1, আর একই মুখ সর্বত্র। কারণ একটাই, এই বাঙালিরাই শহরের বাসিন্দা এখানে। যদিও প্রচুর বাংলাদেশি এই শহরে থাকেন, কিন্তু কলকাতার বাঙালিরা তাদের বাড়িতে নেমন্তন্ন করতে খুব একটা পছন্দ করেন না। এরকম পার্টিতে আমন্ত্রিত হয়ে 70-80 মাইল গাড়ি চালিয়েও লোকে আসে। 7টার মধ্যে জমায়েত শুরু হয়ে যায়। গৃহকর্তা পানীয় অফার করেন, অর্ধপেক হুইস্কি অথবা কোমল পানীয়। সেটা শেষ হওয়ার আগেই গৃহকর্ত্রী সবিনয়ে জানান ডিনার পরিবেশিত হয়েছে। খেতে খেতে গল্প চলে, একই গল্প। শিখা 2টো পার্টিতে এক পোশাক পরে যায় না, গহনাও আলাদা। না, এটা সম্রাট থেকে কেনা। না, এটা নিউ মার্কেট। কেন, দক্ষিণা মানেই তো সব পাওয়া যায়। কথাবার্তা এই একই খাতে বয়ে চলে। বাড়ি ফেরা 8:30টায়। রজতাভ বিরক্ত হয়ে পার্টি যাওয়া বন্ধ করলেন। শিখা এসে গাল ফুলিয়ে বলল, কি করছো? তুমি না গেলে সবাই প্রশ্ন করবে তো, কি জবাব দেবে খোকা? যা হোক কিছু বলবে, বৌমার শরীর খারাপ তাই বাড়িতে আছি। আশ্চর্য, বৌমার শরীর খারাপ হলে আমার তো বাড়িতে থাকার কথা। তাহলে বলে দিও যে পেট খারাপ হয়েছে আমার। তার মানে ছেলের সম্মান রাখতে তুমি যাবে না? আমি না গেলে ও সম্মান যদি চলে যায়, তাহলে না যাওয়াই ভালো। রজতাভ ছেলেকে ডাকলেন, জানিয়ে দিলেন কেন তিনি যাচ্ছেন না। রঙ্গন হাসল। সত্যি বাবা, একদম রোবটের মতো ব্যাপার। আমারই যেতে ইচ্ছা করে না, কিন্তু এখানে সম্পর্ক রাখার দরকার বলেই যাই। তোমার ভালো না লাগলে তোমাকে যেতে হবে না। যাই হোক, ম্যানেজ করে নেবো আমি। রঙ্গন চলে গেল। শিখা জ্বলন্ত দৃষ্টিতে স্বামীকে দেখল। বৌমার জন্যে খোকা একা যায়, কিন্তু আর সবাই জোরে আসে। তুমি এখানে থাকতে আমি একা যাচ্ছি, এতে যে সম্মান ধুলোয় লুটোবে তা ভেবেছ? তাই বলো, খোকা নয়, তোমার কথা ভেবে আমাকে যেতে বলছো। তা তুমিও তো না যেতে পারো, সম্মান বজায় থাকবে। রজতাভ হাসলেন। শিখা কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। রজতাভ জানেন শিখা যাবেই। এখনকার তরুণী মহলে শিখার খুব খাতির হয়েছে। ওর কাছ থেকে সবাই বিভিন্ন রান্নার রেসিপি জেনে নেয়। পরদিন দুপুরে রোদ উঠল, বেশ কড়া রোদ। বরফও গলতে শুরু করলো। ভরসা পেলেন রজতাভ। আপাদ মস্তক গরম কাপড়ে মুড়ে তিনি বাড়ি থেকে বের হলেন। রাস্তায় মোড় অব্দি গিয়েছেন, মনে হলো সারা শরীরে কাঁপুনি হচ্ছে। হঠাৎ গাড়িটাকে দেখতে পেলেন, রঙ্গনের গাড়ি। চিৎকার করে বলছে, উঠে পড়ো জলদি। উঠতে গিয়ে দেখলেন পা এগোচ্ছে না। কথা বলতে গেলে শব্দ হারিয়ে গেল। রঙ্গন দ্রুত নেমে এসে তাকে টেনে তুলল গাড়িতে। গাড়ির ভেতরটা মেশিন গরম রেখেছে। পিছনের সিটে শুয়ে দিয়ে বাড়ি ফিরে এলো রঙ্গন। ধরাধরি করে তাকে শোয়ানো হলো বিছানায়। টেলিফোন পেয়ে ছুটে এলো রঙ্গনের বাঙালি ডাক্তার বন্ধু। ইঞ্জেকশন দিল সে। বলল 3 ঘন্টা মধ্যে বোঝা যাবে হাসপাতালে নিয়ে যেতে হবে কিনা। মেসোমশাইয়ের ইন্স্যুরেন্স করা আছে তো? শিখা জানে না। রঙ্গন দ্রুত রজতাভর পাসপোর্ট যে ব্যাগে থাকে সেটা খুঁটিয়ে দেখল। মাত্র $50,000 ইন্স্যুরেন্স। রজতাভ কলকাতা থেকে আসার সময় করিয়েছেন। সম্ভবত প্রিমিয়ামের টাকা নষ্ট হয় বলে কম টাকার করিয়েছেন। রঙ্গন জানে ওই $50,000 তেমন ক্ষেত্রে কিছুই কাজে দেবে না।
ওকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হলে কি পরিণতি হবে তা ভাবলেই শিউরে উঠল সে। কপাল ভালো ছিল, ডাক্তার বন্ধু জানালো ইঞ্জেকশনে কাজ হয়েছে। এখন রজতবাবু ঘুমোবেন, কেউ যেন তাকে বিরক্ত না করে। পাক্কা 30 ঘন্টা ঘুমানোর পর চোখ খুললেন রজতবাবু। শুনলেন তার কোল্ড স্ট্রোক হয়েছে। ওই ঠান্ডায় যা পরে বেরোনো উচিত তা তিনি পড়েননি। মাথা থেকে পা ঢাকলেই -5কে কবজা করা যায় না, তার জন্য চাই আলাদা পোশাক। হিট স্ট্রোকের কথা তিনি জানেন, কোল্ড স্ট্রোক আজ প্রথম জানলেন। একা পেয়ে শিখা জানালো তার মুখ নাকি বেনারসের হনুমানের মতো হয়ে গেছে। কপাল থেকে চিবুক পর্যন্ত পুড়ে গিয়েছিল, ওইটুকুই খোলা ছিল তখন। 7 দিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হলেন রজতবাবু। দেখলেন তার মুখ থেকে শুকনো চামড়া উঠছে। সাপের খোলস যেমন ওঠে তেমনি মুখের চামড়া উঠছে। তিনি রঙ্গনকে বললেন তিনি দেশে ফিরে যেতে চান। শিখার যাওয়ার প্রশ্নই ওঠে না, সে নাতি আর বৌমাকে নিয়ে ভীষণ ব্যস্ত। রঙ্গন আপত্তি করেছিল প্রথমে, শেষে প্লেনের সিট বুক করে দিল। ওদের শহর থেকে লন্ডন, লন্ডন থেকে কলকাতা। শিখার একটু ইচ্ছে ছিল না স্বামীকে ছাড়ার। যাওয়ার আগের রাত্রে শুয়ে শুয়ে বলল, তোমার কাছ থেকে আমি কিছুই পাইনি। রজতবাবু বললেন, কি চেয়েছো যা তোমাকে দিইনি আমি? জানি না, যাচ্ছ যাও, কিন্তু রোজ ফোন করতে হবে। কত বিল দিতে হবে খেয়াল আছে? তাহলে একদিন অন্তর। আচ্ছা, আর একটা কথা, আমার বেডরুমে শোবে না কিন্তু। তাহলে কোথায় শোবো? অন্য কোনো ঘরে, খোকার ঘরে। বেশ, তাই হবে। রজতবাবু আর তর্ক করতে চাইলেন না। রঙ্গন এলো তাকে এয়ারপোর্টে ছাড়তে। শেষ মুহূর্তে বলল, আমি জানি তোমার এখানে খুব অসুবিধে হয়, তবু তোমাকে দেখলে মন ভালো লাগে বাবা। রজতবাবু ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি মরে গেলে তুই তোর মাকে এখানে নিয়ে আসিস। কলকাতার বাড়ি বিক্রি করে দিবি, তুই তো কখনো কলকাতায় ফিরে যেতে পারবি না। অনেস্টলি বলছি বাবা, ফিরে যেতে চাইলেও যেতে পারবো না। এই বাড়িটা কিনেছি 25 বছরের ইনস্টলমেন্টে। তাছাড়া আমি চাকরি পেতে পারি, কিন্তু তোমার বৌমা ওখানে গেলে হাউস ওয়াইফ হয়ে যাবে, সেটা আর কিছুতেই ও পারবে না। আমি জানি, তাই বলছি, বাড়িটাকে রেখে কোনো লাভ হবে না। এখানে এসব কথা বলতে হবে না বাবা, ছাড়ো। ছেলের মুখটা এখনো ওর ছেলেবেলার অভিমান। এখনো যে এইটুখানি বেঁচে আছে তা দেখে খুশি হলেন রজতবাবু। লন্ডনে নামলেন সকাল 8টায়। এখানে ঘন্টা বাজে বসে থাকতে হবে। ট্রানজিট লাউঞ্জে পৌঁছে বোর্ড দেখলেন। হিথ্রো এয়ারপোর্ট থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্লেন যাচ্ছে। তারা কখন কোন গেট থেকে ছাড়ছে তার বর্ণনা দেওয়া আছে। তার প্লেনের কোনো খবর নেই। মালপত্র যা ছিল তা আমেরিকার বোর্ডিং কার্ড নেওয়ার সময় প্লেন কোম্পানিকে দিয়ে দিয়েছেন। খালি হাতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন তিনি। দুপাশে ডিউটি ফ্রি শপের আকর্ষণ। কয়েকটা দোকানে ঘুরতেই বুঝলেন নামেই ডিউটি ফ্রি শপ। যে কোনো জিনিসের দাম আকাশ ছোঁয়া। লন্ডন শহরে এর চেয়ে সস্তায় পাওয়া যায়। হাঁটতে হাঁটতে একটা লাউঞ্জে চলে এলেন রজতবাবু। অনেক যাত্রী সেই লাউঞ্জের সোফায় বসে আছেন। এরা নিশ্চয়ই দূর থেকে আসছেন, অন্য ফ্লাইট ধরবেন। হঠাৎ নজরে পড়ল এক মহিলার ওপর। দারুণ ফর্সা, লম্বা সুন্দর শরীর, তবে বয়স 60-এর কম নয়। পরনে অফ হোয়াইট শাড়ি। মনে হলো এই মহিলা যৌবনে ডানা কাটা সুন্দরী ছিলেন। এর বসে থাকার ভঙ্গিতে এনার ব্যক্তিত্ব বেশ স্পষ্ট। ভদ্রমহিলা মুখ ফেরাতেই চোখ সরিয়ে নিলেন রজতবাবু। এই 70-এর কাছাকাছি এসে তিনি এমন কিছু করতে পারেন না যা 18-19-এ মানায়। রজতবাবু কাছের দেয়ালের কাছে গেলেন। ওপাশে হিথ্রো এয়ারপোর্টের রানওয়েতে কর্মব্যস্ততা চলছে। গোটা পৃথিবী থেকে উড়ে আসা প্লেনগুলো স্বাচ্ছন্দ্যে নামছে, আবার উড়ে যাচ্ছে। হঠাৎ নাকে মিষ্টি গন্ধ লাগলো। ঘুরে তাকাতেই অবাক হলেন তিনি। সেই মহিলা, উনি এসেছেন তার সামনে। চুল প্রায় সাদা, গলায় হাঁসের পায়ের দাগ। মহিলা হাসলেন। চিনতে পারছ? এই একটি বাক্যে হুড়মুড় করে বিস্মৃতির সব দেওয়াল খসে পড়ল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না রজতবাবু। কি করছেন না জেনেই এগিয়ে গিয়ে মহিলার হাত ধরলেন। তুমি? মাথা নাড়লেন মহিলা। তোমাকে দেখেই চিনতে পেরেছি,
কিন্তু বুঝলাম তুমি পারোনি, তাই উঠে এলাম। আমি আমি ভাবতেই পাচ্ছি না লালি, তোমাকে এখানে এভাবে দেখতে পাবো। তুমি খুব বদলে গেছো। কিরকম, মোটা হয়ে গেছি, বুড়ি? দূর, তুমি আরো সুন্দরী হয়েছ। বাজি বকো না তো, 65 বছরের বাঙালি মেয়েকে লোকে বুড়িই বলে। 65? হ্যাঁ, তুমি আমার থেকে তো 3 বছরের বড়। তাই তো। চোখ বন্ধ করলেন রজতাবু। লালি হাত ছাড়িয়ে নিলেন। রজতাবু চোখ খুললেন। হ্যাঁ, ঠিক 50 বছর পর তোমাকে দেখছি। ভাবা যায়? লালি হাসলেন। তখন যদি আমরা ঠিক করতাম 50 বছর পর দেখা হবে, তাহলে বিশ্বাস করতাম। চুলগুলো এত উঠে গেল কি করে? বাপ ঠাকুরতার দান। রজতাবু হাসলেন। তুমি কি একাই যাচ্ছ? হ্যাঁ, তুমি? আমিও। চলো ওই সোফাটা গিয়ে বসি। রজতাবু লালির কোনোই ধরে নিয়ে এলেন। লালি বললেন, একটু আস্তে, এখন কি অত জোরে হাঁটতে পারি? তুমি দেখছি এখনো যুবক। যুবক? হো হো করে হাসলেন রজতাবু। আমার নাতি হয়ে গেছে। ছেলে তো আমেরিকায় থাকে। অবাক হয়ে তাকালেন রজতাবু। তুমি কি করে জানলে? হাসলেন লালি। 4 বছর আগে পর্যন্ত জানতাম। মা বেঁচে ছিলেন ততদিন। মায়ের কাছে তোমাদের খবর পেতাম। তোমার স্ত্রী এখন কেমন আছেন? ভালো। ছেলের কাছে থেকে গেলেন কিছুদিনের জন্য, নাতিকে সামলাচ্ছেন। বাহ, তোমার ছেলে মেয়ে? মাথা নাড়লেন লালি। একটি ছেলে আমার। তোমার স্বামী? শরীর ভালো না, হাঁপানিতে ভুগছেন। কোথায় যাচ্ছ? ব্যাঙ্গালোরে। ছেলে ওখানে চাকরি করে। বছরে এই একবার যাই। লন্ডনে থাকো? না, ম্যানচেস্টারে থাকি আমি। লালি, তুমি সুখে আছো তো? স্পষ্ট চোখে তাকালেন লালি। স্বার্থ আর অনুকম্পা নিয়ে যে সম্পর্ক শুরু হয়, তাতে কখনো সুখ জন্ম নেয় না। ওর আত্মীয় স্বজন সবাই তো বিয়ের ব্যাপারটা জানে। 50 বছরেও সেই জানাজানি পুরনো হয়নি। মাইকে ঘোষণা চলছিল সামনে। কখন কোন গেট দিয়ে যাত্রীদের প্লেনে উঠতে হবে। টিভি মনিটরে ফ্লাইট চার্ট দেখাচ্ছে। রজতাবুর কলকাতার ফ্লাইটের ঘোষণা একবারও করেনি কর্তৃপক্ষ। রজতাবু বললেন, আবার কি করে দেখা হবে লালি? জানি না, হয়তো এভাবেই হয়ে যাবে। গম্ভীর হলেন রজতাবু। তোমার টেলিফোন নাম্বারটা পেতে পারি? একটু চুপ করে থাকলেন লালি। এই সময় মাইকে ঘোষণা করা হলো, লালির ফ্লাইট তৈরি। লালি চোখ তুললেন। তোমারটা? নিশ্চয়ই। পার্স বের করে নিজের কার্ড এগিয়ে দিলেন রজতাবু। সেটা নিয়ে লালি বললেন, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? অবাক হলেন রজতাবু। আমরা জানবো, ইচ্ছে করলেই কথা বলে খবর নিতে পারি, কিন্তু একদিন পারতাম না। কিন্তু আমাদের এই ইচ্ছেটাকে আমরা কাজে লাগাবো না। লালি চোখ বন্ধ করলেন। তাহলে নাম্বারটা নিয়ে কি হবে? হবে, মাথা নাড়লেন লালি। তুমি এবং আমি এমন ব্যবস্থা করে যাব যাতে যেই আমাদের মধ্যে কেউ পৃথিবী ছেড়ে চলে যাবে, অমনি যে বেঁচে থাকবে সে যেন জানতে পারে। শুধু এইটুখানি। বলো, রাজি আছো? একটা বড় শ্বাস বুক নিংড়ে বেরিয়ে এলো। রজতাবু মাথা নাড়লেন। লালি তার ফোন নাম্বার লিখে দিলেন। কার্ড ব্যাগে ঢোকালেন। এখন ঘন ঘন আবেদন জানানো হচ্ছে প্লেনে ওঠার জন্য। রজতাবু লালিকে ওর প্লেনে ওঠার গেট পর্যন্ত এগিয়ে দিতে পারলেন। বোর্ডিং কার্ড নিয়ে প্লেনের কর্মচারীরা লালিকে পরীক্ষা করে ভেতরে যেতে বলল। রজতাবু আশা করেছিলেন ভেতরে যাওয়ার আগে লালি মুখ ফিরিয়ে তার দিকে তাকাবে, কিন্তু তাকালো না। কয়েক মিনিটের মধ্যে প্লেন উড়ে গেল আকাশে। হিথ্রো এয়ারপোর্টের ট্রানজিট লাউঞ্জের যাত্রীর ভিড়ে গম গম করছে, কিন্তু রজতাবুর সবকিছুই ফাঁকা মনে হচ্ছিল। 50 বছর পর দেখা হলো, অথচ শেষ 40-45 বছর লালির কথা বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি। প্রথম 5 বছর রাগ ছিল, জ্বালা ছিল, না পাওয়ার যন্ত্রণা কুড়ে কুড়ে খেত। নিজের যোগ্যতা এত কম ছিল যে ধিক্কার দিতেন তিনি নিজেকে। তারপর সামলে নিয়েছিলেন। মোটামুটি ভালো রেজাল্ট হয়েছিল। দ্বিতীয় চাকরিটা তাকে ধীরে ধীরে তুলে নিয়ে গেছে ওপর মহলে।
বিয়ে করেছেন, ছেলে হয়েছে, ভালোই ছিলেন এতকাল। লালির স্মৃতি বিস্মৃতির অতলে তলিয়ে গেল। বাল্যপ্রেমে অভিশাপ আছে, অথবা ওই বয়সের প্রেমকে কাফলাভ বলা হয়, কারণ তা কখনোই স্থায়ী হয় না। এই ভেবে তিনি আশ্বস্ত হয়েছিলেন, কিন্তু কখনো ভাবেননি 50 বছর পর যখন দেখা হবে তখন লালি বলবে সে সুখে নেই। কখনো কল্পনাও করেননি লালি তার সব খবর রাখার চেষ্টা করে গেছে 4 বছর আগে পর্যন্ত। তার মানে জীবন সবসময় থিওরি মেনে চলে না। 18 বছর বয়সে রজতাবু পাড়া কাঁপানো ছিল, ভালো ফুটবল খেলে, আশুতোষ কলেজে পড়ে, কিন্তু 7-8 জনের দল নিয়ে হকি স্টিক হাতে নিয়ে মারপিট করে নামও করে ফেলেছে। বাবার প্রচণ্ড শাসন সত্ত্বেও মায়ের প্রশ্রয়ে রজতাবু যখন পাড়ার হিরো, তখনই লালির সঙ্গে দেখা। লালি তখন ক্লাস 10-এর ছাত্রী, বেলতলা স্কুলে পড়ে। ওর স্কুলে যাওয়া আসার সময় কাজের মেয়ে সঙ্গী হয়। তাকে উপেক্ষা করে বেপাড়ার কিছু ছেলে লাইন মারছিল। খবর পেতে রজতাবু দল নিয়ে গিয়ে বেধড়ক পেটালো তাদের, পিটিয়ে থানায় গিয়ে বলল আমাদের পাড়ার মেয়েকে বেইজ্জত করেছিল বলে ওদেরকে মেরেছি। দারোগা বললেন ঠিক করেছ, কিন্তু দ্বিতীয়বার করলে জেলে যেতে হবে। দ্বিতীয় দিন থেকে 3 মিনিটের রাস্তা গাড়িতে যাতায়াত শুরু করলো লালি। চতুর্থ দিনে সেই গাড়ির জানালা থেকে কাগজ পড়ল রাস্তায়। গাড়ি চলে গেল। ছো মেরে কুড়িয়ে নিল রজতাবু। সুন্দর হাতের লেখা, তুমি আমার উপকার করেছো বলে কৃতজ্ঞ। বাবা তোমাকে গুন্ডা বলে। তুমি একটু ভালো হতে পারো না? কোনো নাম নেই ওপরে অথবা নিচে, কিন্তু চিঠির আদান প্রদান চলল। ওর ক্লাসে পড়ার একটি পরিচিত মেয়ের সাহায্য নিল রজতাবু। 7 নম্বর চিঠিতে নাম দেখা গেল লালি। জানা গেল ওর বাবা 1 নম্বরের স্বৈরাচারী। মেয়েকে কোথাও একা যেতে দেন না, সিনেমা দেখাও বারণ। বাইরে আলাদা দেখা করে কথা বলার কোনো সুযোগই নেই। লালি থাকে দোতলার রাস্তার দিকের ঘরে। রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে সে 1 মিনিটের জন্য ঘরের লাগোয়া ব্যালকনিতে আসতে পারে। লালির বাবা যে বিরাট ব্যবসায়ী, বিশাল কারখানার মালিক, তা জানা ছিল। বাড়ির গেটে দারোয়ান, 4টে গাড়ি। তারপর সে বৃষ্টির রাত এলো, রাস্তায় লোকজন নেই। 10টা নাগাদ অঝরে ঝরা বৃষ্টির মধ্যে রেইন পাইপ বেয়ে ব্যালকনিতে উঠে গিয়েছিল রজতাবু। বিদ্যুৎ চমকাচ্ছে, দরজা বন্ধ। কয়েকবার টোকা দেওয়ার পর ভীত গলা কানে এলো, কে? আমি, রজতাবু। দরজা খুলে গেল। ভেজা জামা কাপড় নিয়ে ঘরে ঢুকে সে দেখল হালকা নীল আলো জ্বলছে। ভয়ে কুকড়ে যাওয়া লালি মুখ হাত চাপা দিয়ে বলল, কিভাবে এলে? বাবা যদি জানতে পারে? পারবে না, তুমি শুধু বলো ডু ইউ লাভ মি। মুখে কিছু বলেনি লালি, শুধু দ্রুত ঘাড় নেড়ে হ্যাঁ বলেছিল। এত কাছে দাঁড়িয়ে নীল আলোয় লালির ফর্সা মুখ, গলা, হাত দেখে রজতাবুর মুগ্ধতা বাড়ছিল। তখনই কুকুরের ডাক শোনা গেল। লালি ভয়ে চিৎকার করে উঠল, যাও, চলে যাও প্লিজ, এখনই সবাই চলে আসবে। দাঁড়ায়নি রজতাবু। যে পথে এসেছিল সেই পথে নেমে গিয়েছিল রাস্তায়। পরের দিন দেখা গেল রেল পাইপে কাঁটাতার লাগানো হয়েছে। 7 দিনের মধ্যে পাত্র পাওয়া গেল। ছেলেটি ব্রিলিয়ান্ট, বিলেতে রিসার্চ করতে যেতে চায়, পয়সার অভাবে পাচ্ছে না। তাকে সেই সুযোগ দেয়া হলো লালিকে বিয়ে করার শর্তে। বিয়ের পর বরকনে চলে যাবে বিলেতে। 1 মাসের মধ্যেই সানাই বাজল। লালির বাবা কোনো ঝুঁকি নেননি। পুলিশ পাহারা ছিল বাড়ির গেটে। 50 বছর পর এইসব ঘটনা মনে পড়বে এমন কেউ বেঁচে আছে কিনা জানা নেই। বন্ধু বান্ধবদের মধ্যে যারা এখনো আছে তারা ভুলেও গেছে সব ঘটনা। লালির বাবার মৃত্যুর পর ব্যবসা বন্ধ হয়েছে। সেই পাড়া ছেড়েছেন রজতাবু। আজ মনে এলো, সেই বৃষ্টির রাতে রেইন পাইপ বেয়ে লালির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন? কিসের টানে? ওকেই কি ভালোবাসা বলে? তাহলে ভালোবাসার আয়ু কতদিন? দিব্যি তো সব ভুলে গেছেন 45 বছর। নাকি অনাদরে ভালোবাসা ঘুমিয়ে থাকে? ঘুমোয় কিন্তু মরে না। কলকাতায় এলেন, ফাঁকা বাড়ি। একটুও ভালো লাগছিল না তার, অথচ কলকাতায় ফিরে আসার জন্য ওখানে ছটপট করছিলেন। তার টেলিফোনের নাম্বার লেখা বইয়ে এ লাদ্দাক্ষরের শেষ নাম লিখলেন লালি, 0044। তারপর 3 বছর পার হয়ে গিয়েছে। পুজো আসছে।
ষষ্ঠীর দিন ছেলে বৌমা নাতিকে নিয়ে চলে এলো বেড়াতে। বৌমার বোন ও তার স্বামী এলেন বোকারো থেকে দিদির সঙ্গে পুজো কাটাতে। বাড়ি এখন জমজমাট। সন্ধ্যের সময় বা হাতটা হঠাৎ করে কন কন করতে লাগলো, বা বুকে ঈষৎ যন্ত্রণা। রজতাবু অ্যান্টাসিড খেলেন, মনে হচ্ছিল পেটে বাতাস জন্মেছে। কাউকে বলে বিরক্ত করতে চাইলেন না, কিন্তু রাত 10টা নাগাদ ব্যথা এত বাড়ল যা চেপে রাখতে পারলেন না। ডাক্তার পাশের বাড়িতেই। তিনি মুখ গম্ভীর করে বললেন, ইঞ্জেকশন দিচ্ছি, কাল সকালেই ইসিজি করাবেন। ছেলে উদ্বিগ্ন হলো, রাত্রে কিছু হবে না তো? বলতে পারছি না, হসপিটালে রিমুভ করলেই ভালো হয়। রজতাবু বললেন, আরে না না, আমার কিচ্ছু হয়নি, ঘুমিয়ে পড়লেই ঠিক হয়ে যাবে, তোমরা অযথা চিন্তা করছো। ইঞ্জেকশনের কল্যাণে ভালো ঘুম হলো। সকালে অনেকটা চাঙ্গা। ইসিজির ইচ্ছে ছিল না, রঙ্গন জোর করেই নিয়ে গেল। ইসিজি করার পর ডাক্তারের চোখ তো কপালে। রঙ্গনকে আলাদা ডেকে জিজ্ঞাসা করলেন, কে হয়? বাবা। এখনই হাসপাতালে নিয়ে যান, খুব খারাপ অবস্থা। রঙ্গনের এক সহপাঠী অ্যাপোলো হাসপাতালের ডাক্তার, সে বলল নিয়ে আয়। হাসপাতালে আবার ইসিজি করা হলো। করার পর সিদ্ধান্ত নেওয়া হলো অ্যাঞ্জিওগ্রাফ করা হবে। সেটাও করা হলো বিকালবেলা। দেখা গেল রজতাবুর হৃৎপিণ্ডগামী রক্তবাহী শিরাগুলোর 90% অকেজো হয়ে গেছে। আগামীকালই বাইপাস অপারেশন করতে হবে। পরদিন সকালে ঘুম ভাঙল রজতাবুর। বুকটা খুব ভারী। শুনলেন আজ তার অপারেশন হবে। কাল থেকে সমানে ওষুধ চলছে। আর তখনই মনে পড়ল, যদি অপারেশন টেবিলেই মরে যান তাহলে কি হবে? লালিকে তিনি জানাবেন কি করে? কথার খেলাপ হয়ে যাবে যে। সকাল 9:30 ওরা সবাই এলো। ছেলে বলল, কোনো ভয় নেই বাবা, আজকাল বাইপাস জল ভাত হয়ে গেছে, নার্ভাস হয়েও না। বৌমা বললেন, ওখানে তো বাইপাস হওয়ার পরের দিনই পেশেন্টকে হাঁটায়। বৌমার বোনের স্বামী বললেন, আমার বাবার হয়েছিল 5 বছর আগে, এখন নর্মাল লাইফ, কোনো চিন্তা করবেন না। চুপচাপ শুনলেন রজতাবু। তারপর বললেন, ভালো হলে ভালো, যদি না হয় তাহলে মাকে তোমার কাছে নিয়ে যেও, বাড়ি বিক্রি করে দিও। শিখা কেঁদে উঠলেন। রঙ্গন চাপা গলায় বলল, মা। রঙ্গন, মৃদু স্বরে ডাকলেন রজতাবু। বলো, একটা অনুরোধ রাখবে? নিশ্চয়ই, বলো না। আমার যদি কিছু হয়। বলে মুখ তুলতেই বৌমার সঙ্গে চোখাচোখি হলো, তারপর ওর বোনের সঙ্গে। তখনই মনে হলো, এরা কি ভাববে? বুড়ো বয়সে প্রেম করছেন, প্রেমিকাকে জানাতে চাইছেন তিনি নেই। ভাবতেই কিরকম কুঁকড়ে গেলেন তিনি। তোমার কিছু হবে না বাবা, তবু বলো, নিশ্চয়ই রাখবো। একটা ফোন। মন স্থির করতে পারছিলেন না তিনি। কাউকে ফোন করতে হবে? রঙ্গন জানতে চাইল। হঠাৎ শিখার মনে পড়ে গেল, খোকা, ওই ফোনটা। বৌমা বললেন, আহ মা, আপনাকে নিষেধ করা হয়েছিল না? রজতাবু তাকালেন শিখার দিকে। কি বলছো তুমি, বলো। হকচকিয়ে গেল শিখা। না মানে, আচ্ছা লালি বলে কাউকে চেনো তুমি? সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলেন রজতাবু। কেঁপে উঠলেন। নার্স এলো এই সময়। আপনারা এবার যান, পেশেন্টকে তৈরি করতে হবে। সবাই নড়ল। রঙ্গন ঝুঁকে বলল, কি করতে বলছিলে বাবা? মাথা নাড়লেন রজতাবু। না, আর তার দরকার নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের ছোট গল্প দায়মুক্ত। এই গল্পটা শুনে একটি কথাই বলতে ইচ্ছা করছে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। আপনারা কি বলেন? কেমন লাগলো গল্পটি লিখে জানান আমাদের উৎসাহিত করতে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অনেকেই আমার চ্যানেল নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাই আমি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাথে যুক্ত হন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।